আমন্ত্রণ প্রবাস টাইম বুলেটিনে শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো। আগামী এপ্রিলেই ওমানে আসছে নতুন শ্রম আইন। এক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিনের 10 লাখ ডোজের একটি বিশাল চালান আসছে ওমানে। ওমানের একটি কারখানায় অগ্নিকাণ্ড। ওমানের উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান। ওমানে নতুন পরিষেবা চালু করল বাণিজ্য মন্ত্রণালয়। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানের শ্রমবাজারে আরও স্বচ্ছতা আনতে আগামী 2 মাস পর দেশটির শ্রম মন্ত্রণালয় নতুন শ্রম ও সিভিল সার্ভিস আইন প্রণয়ন করবে। দেশটিতে স্বাস্থ্যকর কাজের পরিবেশ তৈরি করতে ও উৎপাদনশীল শ্রমবাজার তৈরি করতে এই নতুন আইন কার্যকরী বলে মনে করেন দেশটির শ্রমমন্ত্রী ডাক্তার মাহাদ বিন সাইদ বাউইন। মন্ত্রী এক সাক্ষাৎকারে জানান, দেশটির সরকারি ও বেসরকারি উভয় খাতকে গতিশীল করার জন্য নতুন আইনটি মার্চের শেষের দিকে বা এপ্রিলের প্রথম সপ্তাহে চালু করা হবে। মন্ত্রীর মতে নতুন শ্রম ও নাগরিকদের বেতন, ছুটি এবং কাজের সময় সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা থাকবে নতুন আইনে। মন্ত্রী বলেন, একজন কর্মচারীর যে কাজ করেন তার উপর ভিত্তি করে তার কাজের পরিমাপ করা উচিত। সরকারি এবং বেসরকারি উভয় খাতেই এই সুযোগটি থাকা উচিত। আশা করা যাচ্ছে দেশটিতে নিবন্ধিত চাকরি প্রার্থীদের 80%কে আগামী 2 বছরের মধ্যে কর্মসংস্থানের সুযোগ দেওয়া সম্ভব হবে। দেশের সকল মন্ত্রণালয় ওমানীকরণের মাধ্যমে 15 থেকে 20 হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। এই বছরের মধ্যে চাকরি প্রার্থীদের মধ্যে প্রায় 40% এবং পরের 2 বছরের মধ্যে প্রায় 80% বেকার নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি খাতে 70% ও সরকারি খাতে 30% চাকরির সুযোগ তৈরি করে দেশের শ্রমবাজারকে গতিশীল করতে সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে ওমান সরকার। সরকার দ্রুত এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশের বেকার নাগরিকদের কাজের সুযোগ তৈরি করবে। করোনা মহামারীতে দেশের অর্থনৈতিক সংকটের সময় বেসরকারি খাতটি যে ক্ষতির সম্মুখীন হয়েছে তার থেকে উত্তরণের জন্য প্রচেষ্টা চালাচ্ছে ওমান সরকার বলে জানিয়েছেন মন্ত্রী। তবে ওমানের নতুন শ্রম আইনে প্রবাসীদের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞ। আগামী এক সপ্তাহের মধ্যেই অক্সফোর্ড ভ্যাকসিনের 10 লক্ষ ডোজের একটি চালান ওমান পৌঁছাবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আহমেদ বিন মোহাম্মদ আল সাইদি। স্বাস্থ্যমন্ত্রী শুরা কাউন্সিলের এক বক্তব্য দেওয়ার সময় এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যে ফাইজার বায়োনটেক ভ্যাকসিনের প্রথম ডোজ 27,000-এর বেশি মানুষকে দেওয়া হয়েছে। এর দ্বিতীয় ডোজ এখনও পর্যন্ত 7,992 জনকে দেওয়া হয়েছে। করোনা ভ্যাকসিন কতটুকু নিরাপদ তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্রয় করবে না ওমান, কারণ সরকার জনগণের স্বাস্থ্যের মান ও জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বলে জানিয়েছেন মন্ত্রী। অক্টোবরের মাঝামাঝি থেকে ওমানে করোনা রোগীর সংখ্যা কমে আসতে শুরু হয়েছে, তবে এটি আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। শুরা কাউন্সিল সদস্যদের সামনে বক্তৃতায় তিনি বলেন, বিশ্বব্যাপী মহামারীটির ধারাবাহিকতা বিবেচনায় ওমানে সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে অফার্মালজিক্যাল কার্যকর যেমন নিষেধাজ্ঞা সীমান্ত বন্ধের মতো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মহামারীর শুরু থেকে আজ অবধি দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে 1,33,040 জন, যাদের মধ্যে 10,685 জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং 1,521 জন নাগরিক করোনায় মৃত্যুবরণ করেছেন। মন্ত্রী আরও বলেন, পরবর্তী পর্যায়ে ওমানের সকল নাগরিকদের টিকা না দেওয়া পর্যন্ত দেশ করোনামুক্ত হয়েছে বলা যাবে না। তাই এই মহামারী থেকে নিরাপদে বাঁচার জন্য সামাজিক এবং প্রাতিষ্ঠানিক প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি যেমন শারীরিক দূরত্ব, মাস্ক পরা এবং হাত ধৌত করা জোরদার করতে হবে। ওমানের ধোফার প্রদেশের মিরবাত এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে। মঙ্গলবার দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। ধোফার দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ওমানের প্রতিরক্ষা বিষয়ক উপপ্রধানমন্ত্রী সৈয়দ শিহাব বিন তারিক বিন তাইমুর আল সাইদের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজানুর রহমান। মঙ্গলবার আল মুর্তফা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ কথোপকথন করেন। এছাড়াও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি নিয়ে পর্যালোচনা করেন। গ্রাহকদের কাজকে আরও দ্রুত ও সহজ করতে ওমানে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয় অনলাইন পরিষেবার একটি নতুন প্যাকেজ চালু করেছে। নতুন এই পরিষেবাগুলোর মধ্যে কোনো ব্যবসায়ী যানবাহন, মোটরসাইকেল, অটোমোবাইল, মোটরসাইকেলের টায়ার, কম ভোল্টেজ বৈদ্যুতিক সরঞ্জাম, এয়ার কন্ডিশনার এবং শিশুদের গেম বিক্রয়ের আনুষ্ঠানিক প্রশংসাপত্র ইস্যু করতে পারবেন। বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক খামিস আল ফার্সি বলেন, আমরা আমাদের অংশীদারদের সাথে সহযোগিতা বাড়াতে অনলাইন পরিষেবা সরবরাহ
সরবরাহ করতে চাই, ফলে সকলের সময় ও পরিশ্রম অনেক কমে আসবে এবং দ্রুত ও নির্ভুলভাবে কাজ করা সম্ভব হবে। এই পরিষেবাটি চালু হওয়ার সাথে সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে অনলাইনে ইস্যু করা সম্ভব হবে, যা লেনদেনে গতিশীলতা আনবে। ওমানের পরিবহন ও যোগাযোগ ও তথ্যমন্ত্রী মঙ্গলবার উত্তর ও দক্ষিণ আল বাতিনা প্রদেশের বেশ কয়েকটি পরিবহন প্রকল্প পরিদর্শন করেছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রকল্প পরিদর্শনে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সাঈদ বিন হামুদ বিন আল সাঈদ আল মাওয়ালি, ইঞ্জিনিয়ার সালিম বিন মোহাম্মদ আল নুইমি, পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব এবং মন্ত্রণালয়ের একাধিক ব্যক্তি। এ সময় তারা পরিবহন প্রকল্প এবং খুঁটিনাটি বিষয় পরিদর্শন করেন। মন্ত্রী উত্তর আল বাতিনা প্রদেশের এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিদর্শন করার পরে তিনি দক্ষিণ আল বাতিনা প্রদেশের উপকূলীয় সড়কের কিছু অংশের মাঠ পরিদর্শন করেন। এই পরিদর্শন শেষে মন্ত্রী আল সুয়াইক বন্দর পরিদর্শন করেন এবং সুইক বন্দরের বার্থ পরিদর্শন করেন। তিনি বলেন, সুইকের বর্ধিত বার্থটি বন্দরের সক্ষমতা বাড়াতে অবদান রেখেছে। বন্দরটি আরও কার্গো পরিচালনা করতে সক্ষম হবে। এই নতুন সংযোজনটি বন্দরটিতে মূল্য সংযোজনকারী প্রকল্পগুলিতে এবং ভবিষ্যতের সম্প্রসারণের প্রয়োজনীয়তার ক্ষেত্রে বেসরকারি খাতের বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে আকৃষ্ট করবে। মাসকাট পৌরসভার শাকসবজি ও ফলের কেন্দ্রীয় বাজারের নতুন কর্মঘণ্টা ঘোষণা করা হয়েছে। পৌরসভা এক বিবৃতিতে জানিয়েছে, আগামীকাল বুধবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ক্রেতারা শাকসবজি ও ফলের জন্য এই বাজারে আসতে পারবেন। তবে ক্রেতারা অবশ্যই 2 নম্বর গেট দিয়ে বাজারে প্রবেশ করবেন। এছাড়াও পার্কিং লটেও তারা প্রবেশ করতে পারবেন। বাজারের 1 নং গেটের মাধ্যমে শুধুমাত্র পাইকারি ব্যবসায়ীরা প্রবেশ করতে পারবেন। তারা বাজারে সকাল 5টা থেকে দুপুর 2টা পর্যন্ত বাজারে প্রবেশ করতে পারবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, পৌরসভা আশা করে যে জনস্বাস্থ্য রক্ষায় প্রত্যেকে সহযোগিতা অব্যাহত রাখবেন। এটি বাজারে আগত সকল নাগরিকদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ওমানে মহামারী করোনায় নতুন আক্রান্তের সংখ্যা 154 জন এবং মৃত 2 জন। মঙ্গলবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত সহ এখনও পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 1,33,407 জন এবং নতুন 2 জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা 1,524 জন। মোট সুস্থের সংখ্যা 1,26,409 জন। আজ সুস্থ হয়েছেন মাত্র 75 জন। গত 24 ঘন্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা 14 জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন 94 জন, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন 32 জন। দেশটিতে বর্তমানে সুস্থতার হার 95%। বর্তমানে দেশটিতে সংক্রমিত রোগীর সংখ্যা, আইসিইউ হাসপাতালের ওয়ার্ডগুলিতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। মালয়েশিয়ায় পুলিশকে 500 রিঙ্গিত ঘুষের প্রস্তাব দিয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বেরনামা নিউজ জানায়, এই যুবককে কারাদণ্ডের পাশাপাশি 12,000 রিঙ্গিত জরিমানা করা হয়েছে। বেরনামা নিউজ আরও জানায়, মোহাম্মদ মোশারফ নামে 30 বছর বয়সী ওই যুবক গত সপ্তাহে পুলিশের কর্পোরাল মোহাম্মদ সাওয়াজ আহমদ সফিউদ্দিনকে রাস্তায় ঘুষ দিতে গিয়ে ধরা পড়েন। 20 জানুয়ারি লুনা স্টোল প্লাজা দিয়ে একটি ট্যাক্সি করে যাওয়ার সময় মোশাররফকে চ্যালেঞ্জ করেন ওই পুলিশ কর্মকর্তা। পুলিশের দাবি, বাংলাদেশি ওই প্রবাসী আন্তঃশহরে ভ্রমণের জন্য অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন। মঙ্গলবার আদালতে ওঠা হয়ে মামলা পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ফৌজি আজিজান। করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে রায় ঘোষণার সময় মোশাররফকে হাজির করা হয়নি। যুক্তরাজ্য থেকে সিলেটে আসা 28 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় ঘটনায় ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয়েছে নানা আলোচনা। বিমানের উপর দায় বর্তালেও দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে লন্ডনের বিমান অফিস। ধারণা করা হচ্ছে অন্যের করোনা নেগেটিভ সার্টিফিকেট ঘষা মাজা করে বিমানে উঠেছিলেন ওই যাত্রীরা। ব্রিটেন থেকে বাংলাদেশ বিমানে করে সিলেট যাওয়ার পর কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় 28 জন যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির ঘটনা এখন ব্রিটেনের বাংলাদেশ কমিউনিটিতে আলোচনা তুঙ্গে। এই ঘটনায় কমিউনিটি জুড়ে বেড়েছে উদ্বেগ ও আতঙ্ক। তবে বিমান বাংলাদেশের লন্ডন অফিসের দাবি, কোনো যাত্রী করোনা ভাইরাসের PCR টেস্ট ছাড়া বিমানে বোর্ডিং করেনি। তাহলে কিভাবে এত যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল, সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ধারণা করা হচ্ছে যাত্রীদের মাঝে একজনের সার্টিফিকেট অন্যজনের নাম বদলিয়ে ব্যবহার করা হয়েছে, যে কারণে কোয়ারেন্টাইনে থাকা অবস্থাতেই করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন অনেকে। এ বিষয়ে সতর্ক করেন ব্রিটেনের স্বাস্থ্য বিভাগে কর্মরত বাংলাদেশি খসরুজ্জামান। তবে ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে কেউ লন্ডন থেকে উড্ডয়ন করলেও সেটি শনাক্ত করার কোনো উপায় বিমান কর্তৃপক্ষের নেই বলে জানান লন্ডনস্থ বাংলাদেশ বিমানের সহকারী স্টেশন ম্যানেজার নজরুল ইসলাম। বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল ব্যবসায়ীরাও এই ঘটনায় বেশ বিব্রত হলেও ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ
প্রকাশ করেছেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। বিমান বাংলাদেশের লন্ডন অফিসের সাথে বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান তিনি। এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।